আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারের নতুন একটা ক্লাসে। আজকে আমরা ক্লাসের ডিউরেশনটা যদি একটু বলি, ডিউরেশনটা হচ্ছে ফিক্সডলি বলা যাচ্ছে না। এমনি যদি আমরা হচ্ছে একটু বলি যে ক্লাসে কি কি থাকবে, ক্লাসে হচ্ছে আমরা বাংলা দ্বিতীয় বইয়ের 3টা পরিচ্ছেদ হচ্ছে পড়বো, শেষ করব কমপ্লিটলি। আচ্ছা, তোমরা একটু জয়েন হও, তারপর বলি। সাউন্ড তো আমি দেই নাই, তানভীর হুসাইন। তোমরা একটু জয়েন হও, আমি হচ্ছে শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম মুরাদুল, ওয়ালাইকুম আসসালাম কাউসার আল হাসান, ওয়ালাইকুম আসসালাম দীপু দলি ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড হচ্ছে ইয়া করতেছি, দাঁড়াও। তো আমি যদি তোমাদেরকে হচ্ছে ক্লাসের ডিটেলসটা বলি যে ক্লাসটা হবে কিভাবে। আমরা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় বইয়ের যে পরিচ্ছেদ আছে 23, 24, 25, এই 3টা পরিচ্ছেদ আমরা একবারে বই থেকে ধরে ধরে পড়ব। 2 নম্বর হচ্ছে এই 3টা পরিচ্ছেদের এমসিকিউ গুলো হচ্ছে কি আমরা পড়ে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম ফেরদাউস, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। যাক, খুঁজে পাইছো অবশেষে ফেরদৌস। আচ্ছা, এই 3টা পরিচ্ছেদ আমরা হচ্ছে ঝালাপাড়া করে ফেলবো, আর যেন কোনোদিন আমাদের এই 3টা পরিচ্ছেদ নিয়ে কখনো পড়তে না হয়। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম তাসনিমা আক্তার কলি। যাক, মাশাল্লাহ, আজকে হচ্ছে মোটামুটি সবাই জয়েন হয়ে গেছো। শোনো, তোমাদের হচ্ছে সামনে টেস্ট এক্সাম। সো এই এক্সামটা যদি এখন তোমরা হচ্ছে হালকা ভাবে নাও, তখন হচ্ছে গিয়ে তোমরা ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে? এই এক্সামটা যদি হালকা ভাবে নাও, তখন হচ্ছে ঝামেলায় পড়ে যাবা। তো এইটা হচ্ছে হালকা ভাবে নেওয়া যাবে না, এটা হচ্ছে এখন থেকে পড়তে হবে। যদি এখন থেকে না পড়ো, তাহলে হচ্ছে তুমি কখনোই কভার করতে পারবে না। কারণ পড়ালেখা অনেক, তোমরা এর মধ্যে ক্লাস 9 পাও নাই, তাও হচ্ছে ক্লাস 10 এর শুরুতে ফাঁকিবাজি করছো। এখন অ্যাটলিস্ট প্রি টেস্ট এক্সামটা দিয়ে বুঝতেছো, যদি টেস্টের আগে সিরিয়াস না হও, ফাইনাল আগে কখনোই কভার হবে না। ঠিক আছে? ওকে, সো এটা করতে হবে, এবং এই কয়েক মাসের জন্য বাদ বাকি কাজগুলো বাদ দিয়ে দাও। প্রথমে হচ্ছে আমি বলি পরিচ্ছেদ 23, 24, 25 হচ্ছে আমরা গিয়ে পড়বো কি, অনুসর্গটা হচ্ছে আমরা ইয়া করব। প্রথমে অনুসর্গ, তারপর হচ্ছে গিয়ে যোজক, তারপর হচ্ছে গিয়ে আবেগে আমরা পড়বো। 3টা পরিচ্ছেদ পড়বো এবং 3টা পরিচ্ছেদের এমসিকিউ সলভ করবো আজকে। তো চলো প্রথমেই আমরা দেখি অনুসর্গটা কি। ওয়ালাইকুম আসসালাম আফরিন। অনুসর্গটা কি? অনুসর্গটা কি? তো চলো, কোন শব্দ কোন শব্দের পরে, অর্থাৎ অনুসর্গ হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে। অর্থাৎ অনুসর্গ একটা শব্দ, এবং এইটা হচ্ছে একটা বাক্যে বসে। অনুসর্গ হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে কি কি করে, বেশিরভাগ শব্দের পরে বসে, এবং শব্দের পরে বসে কি করে, শব্দের সাথে সম্পর্কিত করে। আমরা যদি এক্সাম্পল দেই, তাহলে হচ্ছে আরো সুন্দরভাবে হচ্ছে কি তোমাদেরকে হচ্ছে বুঝাইতে পারবো। দেখো, প্রথমতই হচ্ছে একটু কালারটা নেই। ওকে, দেখো, প্রথমে হচ্ছে অনুসর্গ একটা শব্দ, কোন শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করো। মনে করো এইটা হচ্ছে একটা বাক্য, এবং অনুসর্গ এই জায়গায় একটা বসে এই শব্দটাকে বাক্যের সাথে সম্পর্কিত করে। তো আমরা 2টা তথ্য পাইলাম, অনুসর্গ একটা শব্দ এবং অনুসর্গটা শব্দের পরে বসে। অনুসর্গটা শব্দের পরে বসে। ফর এক্সাম্পল, সে কাজ ছাড়া কিছুই বোঝে না।
এই জায়গায় অনুসর্গ হচ্ছে ছাড়া। কিভাবে? তাহলে অনুসর্গ কি? এটা হচ্ছে একটা শব্দ এবং শব্দের পরে বসে বাক্যের সাথে সম্পর্কিত করছে। তাইলে সে কাজ কিছুই বোঝে না, এই বাক্যের সাথে কিন্তু এই বাক্যের কোন রকম কোনো মিল নাই। অনুসর্গ কি করছে? অথবা এই শব্দাংশের সাথে এই বাক্যের কোন রকম কোনো মিল নাই, অথবা এই বাক্যাংশের সাথে এই বাক্যের কোন রকম কোনো মিল নাই। যখনই এই ছাড়া শব্দটা আসছে তখন সে কাজ এবং কিছুই বোঝে না এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি আরেকটু তোমাদেরকে ইজিলি বুঝাই, মনে করো এই জায়গায় লেখা আছে সে কাজ, ঠিক আছে? এখন আর এই জায়গায় লেখা আছে যে কিছুই বোঝে না। সে কাজ কিছুই বোঝে না। আমি বুঝাবার পরে তোমাদেরকে জিজ্ঞেস করব, একটু সময় নিচ্ছি, যেহেতু হচ্ছে গিয়া প্রথম, না কোনো কিছু মুখস্থ করতে হবে না মুরাদুল। দেখো, এই যে একটা শব্দ সে কাজ এবং কিছুই বোঝে না, এই একটা শব্দের সাথে একটা শব্দ, মনে করো যে সে কাজের সাথে কিছুই বোঝে না, এর সম্পর্কটা কিভাবে? এর সম্পর্কটা কিভাবে? আমি তোমাকে বললাম যে সে কাজ কিছুই বোঝে না, বলতে সে কাজই করতে পারে না। বুঝতে পারছো? সে কাজই করতে পারে না, এর মিনিংটা এরকম আসে না যে সে কাজ কিছুই বোঝে না মানে সে কাজই করতে পারে না। যখনই আমি হচ্ছে ছাড়া অনুসর্গটা বসাইলাম তখনই এর মিনিংটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হইলো? সে কাজ ছাড়া কিছুই বোঝে না। তাহলে আগে কি ছিল? সে কাজ কিছুই বোঝে না, অর্থাৎ নেগেটিভ। এখন কি হইলো? সে কাজ ছাড়া কিছুই বোঝে না মানে পজিটিভ, অর্থাৎ অনুসর্গ কি করছে? চেঞ্জ করে ফেলছে। তো অনুসর্গটা কি? অনুসর্গ এমন একটা শব্দ যেটা শব্দের পরে বসে এবং শব্দটিকে, অর্থাৎ এইটাকে বাক্যের সাথে সম্পর্কিত করে। তা আগে সম্পর্কটা নেগেটিভ ছিল, এখন সম্পর্কটা পজিটিভ হয়েছে। তো বুঝতে পারছো, তাই না? ওকে, এখন আসো কয়েকটা ইম্পর্টেন্ট অনুসর্গ, এইগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। কোনটা কোনটা মাথায় রাখতে হবে আমি বলি। দেখো, অপেক্ষা, অবধি, অভিমুখে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে গিয়া উপর, এটা হচ্ছে একটু মাথায় রাখবা, ছাড়া বারবার আসে। তারপর হচ্ছে গিয়া দিয়ে, দ্বারা, ধরে, ঠিক আছে? এই যে বিনা, বাইরে, বরাবর, সম্মুখে, সামনে, সাথে, ভিতরে, মাঝে, লেগে, এইগুলো হচ্ছে কয়েকটা অনুসর্গ। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এখন আসো অনুসর্গকে ভাগ করা যায় দুই ভাগে, অর্থাৎ অনুসর্গ কয় প্রকার? অনুসর্গ দুই প্রকার। একটা হচ্ছে গিয়া সাধারণ অনুসর্গ অর্থাৎ নরমাল, এবং একটা হচ্ছে গিয়া ক্রিয়াজাত অনুসর্গ অর্থাৎ ভার্ব। বুঝতে পারছো? এই দুইটা হচ্ছে আরো সহজ। দেখো, তাইলে হচ্ছে কি আমরা প্রথমত ভাবলাম যে অনুসর্গ হচ্ছে এমন একটা শব্দ যেটা শব্দের পরে বসে বাক্যের সাথে শব্দের সম্পর্কিত করে। অনুসর্গ হচ্ছে এমন একটা শব্দ যেটা শব্দের পরে বসে বাক্যের সাথে শব্দের সম্পর্কিত করে। অনুসর্গ দুই প্রকার, সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ অনুসর্গ কি? সাধারণ ভাবে থাকবে। যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ তৈরি হয়, অর্থাৎ যেসব অনুসর্গে ক্রিয়া ক্রিয়া তৈরি হয় না, যেসব অনুসর্গে ক্রিয়া তৈরি হয় না তাদেরকে কি বলা হয়? সাধারণ অনুসর্গ। মনে করো, যেসব অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় না, যেসব অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় না তাদেরকে কি বলে? সাধারণ অনুসর্গ। মনে করো যে উপরে, এটা হচ্ছে একটা অনুসর্গ, তাইলে মাথার উপরে নীল আকাশ, তাইলে এটা এই শব্দের সাথে এই বাক্যের কি করছে? সম্পর্কিত করছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়া এই উপরে, এইটা কিন্তু হচ্ছে গিয়া ক্রিয়াজাত অনুসর্গ না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে গিয়া এই যে ইয়াটা, এটা কিন্তু কি আমাদের ক্রিয়াজাত অনুসর্গ না। বুঝতে পারছো? ওকে, এরপর আমি যদি তোমাদেরকে আবার একটু বলি, দেখো, কাছে, কার কাছে গেলে জানা যাবে, তাহলে এইটা কি? এটা হচ্ছে কি অনুসর্গ, কিন্তু এটা কিন্তু দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় নাই। তাই এটা হচ্ছে কি আমাদের কি? সাধারণ অনুসর্গ। আমি যদি তোমাদেরকে ক্রিয়াজাত অনুসর্গটা দেখাই, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, অর্থাৎ যেসব অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাদেরকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন ভালো করে খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। তাহলে এই জায়গায় ভালো একটা শব্দ, এর সাথে অনুসর্গ যুক্ত হয়ে
কি করছে, বাক্যের সাথে সম্পর্কিত করছে। তাহলে করে খেয়ে নাও, এটা কি অনুসর্গ, পাশাপাশি এটা হচ্ছে গিয়ে ক্রিয়া। ক্রিয়া কাদেরকে বলে, যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। তাহলে করে এটা দিয়ে কি একটা কাজ করা বা হওয়া বুঝাইছে, তাই না? ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার দিতে হবে। তারপর হচ্ছে গিয়া দিয়ে, মন দিয়ে পড়ালেখা করো। ধরে, বহুদিন ধরে অপেক্ষা করছি। বলে, সে সঙ্গে যাবে। বলে হচ্ছে, বলে তৈরি হয়েছে। তো এই হচ্ছে আমাদের ক্রিয়াজাত অনুসর্গ এবং হচ্ছে আমাদের কি সাধারণ অনুসর্গ। ওকে, এখন দেখো আমাদের এই জায়গায় হচ্ছে আরেকটা বিষয় যদি আমি একটু বলি তোমাদেরকে। মনে করো যে সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আমি বলি। যে যেই অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাদেরকে সাধারণ অনুসর্গ বলে। করা, হওয়া, খাওয়া, ঘুমানো ইত্যাদি। যে অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় না তাদেরকে সাধারণ অনুসর্গ বলে। এবার আসো আমরা হচ্ছে কি আমাদের ইয়াতে চলে যাই। দেখো অনুসর্গকে কত ভাগে ভাগ করা হয়েছে, এখন এইগুলার উত্তর কিন্তু তোমরা নিজেরা করবা। এইগুলার উত্তর কিন্তু তোমরা নিজেরা করবা যে অনুসর্গকে কত ভাগে ভাগ করা হয়েছে। বলো, একের আনসার কত? অনুসর্গকে কত ভাগে ভাগ করা হয়েছে? দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের হচ্ছে গিয়া অনুসর্গকে কত ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে গিয়া দুইয়ের কি বলছো তোমরা, দুইয়ের এক, হ্যাঁ প্রথম হচ্ছে গিয়া দুই ভাগে, একটা হচ্ছে সাধারণ অনুসর্গ এবং একটা হচ্ছে গিয়া কি ক্রিয়াজাত অনুসর্গ, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে। দেখো এই জায়গায় আমরা দেখবো যে যেই অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় না তাদেরকে কি বলা হয়, সাধারণ অনুসর্গ, ঠিক আছে। তাহলে এখন এই জায়গায় দেখো ক্রিয়াজাত অনুসর্গ কোনটা আছে, যে করে কোনো কাজ করা বা হওয়া বুঝাইছে। ধরে, ধরা কোনো কাজ করা বা হওয়া বুঝাইছে। মন দিয়ে কোনো কাজ করা বা হওয়া বুঝাইছে। বাট উপরে এটা কিন্তু কোনো কাজ করা বা হওয়া বোঝায় না, তাহলে এটা হচ্ছে কি আমাদের কি সাধারণ অনুসর্গ। নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে। দেখো এমন কাজ তোমার ধারা হবে না, কার কাছে গেলে জানা যাবে। বলো 3 নম্বরটা কোনটা? তিনের খ বলছে হচ্ছে গিয়া দীপু দলি এবং, হ্যাঁ সবাই হচ্ছে আনসার বলে দিচ্ছে। আচ্ছা দাঁড়াও 3 নম্বরটা দেখো। আচ্ছা দুই ভাগে হচ্ছে গিয়ে সামি হোসেন বলছে। দেখো নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রকার প্রয়োগ হচ্ছে। এক কথা নিচের কোনটিতে ক্রিয়া অনুসর্গ আছে। তাহলে যেই অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, ঠিক আছে, যে অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই কি বলা হবে, তাকেই হচ্ছে বলা হবে আমাদের ক্রিয়াজাত অনুসর্গ। তো এখন এই জায়গায় এইটার মধ্যে কোন অনুসর্গটার মধ্যে কোনো কাজ করা বা হওয়া বুঝাইছে তোমার ধারা হবে না, কার কাছে গেলে জানা যাবে, সবার সামনে থাকবে, তুমি আসবে বলে দাঁড়িয়েছি। বলো দ্রুত, জানো দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা এখন হচ্ছে গিয়ে দীপু হচ্ছে বলছে 3, তারপর হচ্ছে ইয়া বলছো 2, সামিয়া, হ্যাঁ ঠিক আছে। দেখো থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা যারা উত্তর করে দিচ্ছ তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখো, দেখো তাহলে হচ্ছে গিয়া কি এই জায়গায় নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে। তাই এই জায়গায় হচ্ছে আমাদের উত্তর হচ্ছে গিয়া বলে, অর্থাৎ যেই কাজ দ্বারা, যেই অনুসর্গ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাহলে বলে এটা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে। 4 নম্বরটা কি, কোনটি অনুসর্গের উদাহরণ। বলে কয়ে, অভিমুখে, কাছে, জোরে আসতে, আপন তুমি। তো এইটা হচ্ছে আমরা প্রথমেই দেখে আসছি, তাই না? প্রথমে হচ্ছে গিয়ে এটা আমরা দেখে আসছি যে বলে কয়ে। দেখো প্রথমে হচ্ছে আমরা অনুসর্গ দেখে আসছিলাম যে অভিমুখে, এটা হচ্ছে একটা অনুসর্গ বোঝায়। তারপর হচ্ছে গিয়ে কাছে,
এইটা হচ্ছে একটা আমাদের অনুসর্গ বোঝায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে, এইগুলা হচ্ছে আমাদের অনুসর্গ। দেখো অভিমুখে কাছে, তো এইটাই হচ্ছে আমাদের ইয়াতে আসছে অভিমুখে কাছে। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াজাত অনুসর্গ। চলো আমরা পাঠে চলে যাই। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াজাত অনুসর্গ। দেখো যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়, তাহলে এই জায়গায় আমাদের উত্তর হবে কোনটা? এই জায়গায় হচ্ছে আমাদের উত্তর হবে ক্রিয়াপদ অনুসর্গ। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াজাত অনুসর্গ। এই পরিচ্ছেদ তোমাদের হচ্ছে ক্লিয়ার কিনা? 23 নম্বর পরিচ্ছেদ তোমাদের ক্লিয়ার কিনা? হ্যাঁ 23 না 23। তোমাদের 23 নম্বর পরিচ্ছেদ ক্লিয়ার কিনা? ওকে ওকে ওকে। আচ্ছা ক্লিয়ার সামিয়া, ক্লিয়ার দীপুদলি। আচ্ছা ফার্স্ট স্লাইডটা একবার দেখাবো, শামসুন নাহার 5 এর ক। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, প্রথমটা হচ্ছে গিয়ে ক্লিয়ার, বাকিটা জানাই দাও না কেন? বাকিটা হচ্ছে একটু জানাই দাও। তোমরা হচ্ছে যারা বুঝতেছো না, আমি বলি আমাদের 7 দিনের যে ক্লাসটা হবে এটা কিন্তু একসাথে তোমাদেরকে টেলিগ্রাম এবং হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক আকারে সাজাইতে হবে, এবং পরের দিন হচ্ছে সবগুলোর উপর এক্সাম হবে, ঠিক আছে? ওকে ফার্স্ট স্লাইড বলছো, ফার্স্ট স্লাইড হচ্ছে গিয়ে কি এইটা? হ্যাঁ এই তো। অনুসর্গ কাকে বলে? অনুসর্গর কয়েকটা অনুসর্গ, এবং অনুসর্গ হচ্ছে গিয়া প্রকারভেদ, দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ এবং ক্রিয়াজাত। ক্লিয়ার? ওকে। এখন দেখো যোজক। যোজক মানে কি? পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, অর্থাৎ যোজক এক ধরনের শব্দ, আমরা বলতে পারি যোজক এক ধরনের কি শব্দ। যোজকের কাজ কি? যোজকের কাজ হচ্ছে গিয়ে পদকে যুক্ত করে, তারপর কি বাক্যকে যুক্ত করে, তারপর কি বর্গকে যুক্ত করে, বাক্যের বড়, ঠিক আছে? অর্থাৎ যেসব শব্দ, যে শব্দ বর্গ, বাক্য, পদকে যুক্ত করে তাদেরকে যোজক বলে। ক্লিয়ার ভাইয়া? ফুল ক্লিয়ার শামসুন নাহার? বলো বলো বলো। এখন দেখো যোজক হচ্ছে গিয়া কি? যোজকের প্রকারভেদ। যোজকের প্রকারভেদের মধ্যে সাধারণ যোজক, বিকল্প যোজক। হ্যাঁ যোজক গুলা যদি আমরা একটু দেখি, যে এবং, বাট এন্ড অর, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স যারা পড়ছো না, ওই যে বাট এন্ড অর, এগুলা দ্বারা হচ্ছে যুক্ত করে দুইটা বাক্যকে, তাদেরকে হচ্ছে যোজক বলে। তো যোজক হতে পারে এবং, ও। এবং হচ্ছে আমি ভাত খেয়েছি এবং ঘুমিয়েছি, সে আসেনি না। ও দ্বারা যদি আমরা একটা উদাহরণ বলি, তুমি, রফিক ও করিম বাজারে গিয়েছে, ঠিক আছে? তাহলে দুইটা শব্দকে যুক্ত করছে। তারপর হচ্ছে আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি। দেখো বৈশিষ্ট্য দেখো যোজকের প্রকারভেদ দেখো। প্রথমে হচ্ছে গিয়ে সাধারণ যোজক। এ ধরনের যোজকে দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। অর্থাৎ সাধারণ যোজক, এক নম্বর যোজকটা কি? যেই যোজকটা জাস্ট দুইটা শব্দ বা বাক্যকে যুক্ত করে, ঠিক আছে? কাদেরকে? শব্দ বা বাক্যকে যুক্ত করে। দেখো রহিম ও করিম এই কাজটি করেছে, দোকানে যাও এবং পাউরুটি কিনে নিয়ে আসো। এই একটা বাক্য, এই একটা বাক্য, এই একটা শব্দ, এই একটা বাক্য। তাহলে সাধারণ যোজক কি করবে? সাধারণ কাজ করবে, জাস্ট শব্দ আর বাক্যকে হচ্ছে যুক্ত করবে। বিকল্প যোজক। বিকল্প যোজক কি? যেই যোজক
একাধিক শব্দ বা বাক্যের মাধ্যমে বিকল্প নির্দেশ করে। তাহলে কি বিকল্প যোজক হচ্ছে গিয়া যে যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। বিকল্প নির্দেশ করে অর্থাৎ একটা না হইলে আরেকটা, তুমি না হইলে সে। দেখো, লাল বা নীল কলমটা নিয়ে আসো, হয় লাল কলমটা আনো আর নাইলে নীল কলমটা আনো, সমস্যা নাই। বলতে ইয়া আছে, বলতে অপশন আছে, অপশন আছে। তাহলে বিকল্প যোজককে আমরা অপশন যোজকও বলতে পারি। অপশন যোজক মনে রাখার জন্য বলতেছি। বিকল্প যোজক বলতে একটা বিকল্পে আরেকটা আছে বা একটা পরিবর্তে আরেকটা আছে। বিরোধ যোজক যে যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে, অর্থাৎ বিরোধিতা তৈরি করে। যে যোজকটা বিরোধিতা তৈরি করে, যে যোজকটা বিরোধিতা তৈরি করে তাদেরকে বিরোধ যোজক বলে। ফর এক্সাম্পল, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। তাহলে এই যে পরীক্ষার সাথে বিরোধিতা তৈরি করছে পড়ার, তাহলে আমি এত কেন পড়লাম, আমি এত পড়ে লাভ কি হলো, এইটা হচ্ছে গিয়ে বিরোধ যোজক। তাকে আসতে বললাম তবু এলো না, তাহলে এই আশা এর বিপরীত হচ্ছে গিয়া এলো না, এইটাকে হচ্ছে বিপরীত করছে। ঠিক আছে, আমরা যদি এই তিনটা যোজক আবার হচ্ছে একটু শর্টকাটে বলি, যে যোজক হচ্ছে গিয়া সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক। সাধারণ যোজক মানে যে যোজকটা হচ্ছে সাধারণভাবে যুক্ত করে, অর্থাৎ একটা শব্দ একটা বাক্যকে যুক্ত করে। ফর এক্সাম্পল, রহিম ও করিম এই কাজটি করেছে, ঠিক আছে। বিকল্প যোজক যেই যোজকটা অপশন দেয়, বলতে একটার বিকল্পে আরেকটা আছে, এটা বুঝায়। লাল বা নীল কলমটা নিয়ে আসো, লাল গরু অথবা নীল গরুটা কিনো, ঠিক আছে। বিরোধ যোজক যেই যোজকটা বিপরীত বা বিরোধিতা তৈরি করে। ফর এক্সাম্পল, এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না, তাহলে এত পড়লাম এই পড়ার সাথে পরীক্ষায় ভালো করতে পারলাম না, পরীক্ষার একটা বিরোধিতা তৈরি করছে। দ্যাট মিনস মনে হয় হয়তো পরে পরীক্ষা ভালো করা যায় না, ঠিক আছে। এখন আসলে যে কারণ যোজক, যে যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় আর একটি অন্যটির কারণ বুঝায়, একটি অন্যটির কারণ বুঝায়। ফর এক্সাম্পল, জিনিসের দাম বেড়েছে, কেন বেড়েছে, কারণ চাহিদা বেশি। অর্থাৎ যে যোজককে কি বা কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর বেরিয়ে আসে তাদেরকে কারণ যোজক বলে। অথবা তুমি এরকমই মনে রাখতে পারো যে যে যোজক বাক্যের দুটা অংশের মধ্যে সংযোগ ঘটায়, অর্থাৎ প্রথম কাজ তারা কি করলো, সংযোগ ঘটাইলো, এবং দ্বিতীয় কাজ কি, কারণ বের করলো, একটা কারণ নিয়ে আসলো। অর্থাৎ জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি। তাহলে কি, এই যে জিনিসের দাম বেড়েছে, কেন বেড়েছে, কারণ চাহিদা বেশি। কি বেড়েছে, জিনিসের দাম বেড়েছে, কেন বেড়েছে, কারণ চাহিদা বেশি। বসার সময় নেই, এই জায়গায় কারণ কি, বলতে এমন একটা যোজক যেটা হচ্ছে গিয়ে একটা কারণ তৈরি করবে, দুইটা বাক্যের মধ্যে একটা বাক্যের কারণ তৈরি করবে, ঠিক আছে। সাপেক্ষ যোজক যেই একটা সাপেক্ষে আরেকটা আছে, এই ধরনের যোজককে সাপেক্ষ যোজক বলে। ফর এক্সাম্পল, যদি রোদ উঠে তবে রওনা দিব, অর্থাৎ এইটা হলে এইটা করব আর নাইলে না। যত পড়েছি ততই নতুন করে জানছি, ঠিক আছে। আমরা যদি হচ্ছে আবার একটু কারণ যোজক এবং সাপেক্ষ যোজক বলি, যে কারণ যোজক হচ্ছে ওই যোজককে একটা না একটা কারণ লুকিয়ে থাকবে। পানি নেই, কারণ কারেন্ট ছিল না, তাহলে এই তো পানি নেই, কেন পানি নেই, কারণ এইটার হচ্ছে গিয়ে একটা কারণ আছে, ঠিক আছে। ভাত খাইনি, কারণ চাল ছিল না, তে ভাত খাইনি, এটার কিন্তু একটা কারণ। তো কারণ যোজকে একটা ইয়ার কারণ থাকবেই। সাপেক্ষ যোজক যে একটা সাপেক্ষে আরেকটা, এইটা হলে এইটা করবো আর নাইলে না, বুঝছো। এখন এইটা দেখো যে যোজক কাকে যুক্ত করে। দেখো, আমরা প্রথমেই দেখছি যোজক কি করে। যোজক হচ্ছে কি একটা শব্দ এবং এর কাজ পদকে, বর্গকে এবং বাক্যকে যুক্ত করবে। যোজক কি করবে, পদকে, তোমরা আমার সাথে আনসার করো, যোজক কি করবে, পদকে, বর্গকে এবং বাক্যকে যুক্ত করবে। দ্যাট মিন্স আনসার হচ্ছে কি সবগুলো। বিরোধ যোজক আছে কোনটা, বিরোধ যোজক মানে কি, বিরোধিতা প্রকাশ করবে। দেখো, বিরোধ যোজক মানে কি দেখছি, বিরোধিতা প্রকাশ করবে। ফর এক্সাম্পল, এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না, তো এইটা হচ্ছে বিরোধ যোজক। তো এখন আমরা দেখি সংখ্যাটি 17 কিংবা 18। লোকটি শিক্ষিত তবে সৎ নন, যখন বৃষ্টি পড়ে তখন রওনা হলাম, দুবার বলেছি ফলে তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করিনি।
একের ঘ, গহ, দীপু, শামসুন নাহার মিম। ভেরি গুড। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো, হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা আনসার করে দিচ্ছ ঠিক আছে, ঠিক আছে, আনসার হচ্ছে। গুড গুড গুড। দেখো, বিরোধ যোজক কি? 17 কিংবা 18 হবে। লোকটি শিক্ষিত তবে সৎ নন। 2 নম্বরের আনসার করো। তারপর হচ্ছে গিয়ে 3 নম্বর অপশন কি? যখন বৃষ্টি আসলো তখন সবাই রওনা হলাম। দুবার বলেছি, তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করিনি। ঠিক আছে, ওকে। তো এখন এই জায়গা হচ্ছে আমাদের আনসার কি? এটা হচ্ছে গিয়া, তোমরা সবাই বুঝতে পারছো যে 2-এর 17 কিংবা 18 হবে, এটা তো হবেই না। যখন বৃষ্টি, এটা তো সাপেক্ষ হয়ে গেছে। বাকি হচ্ছে চোখে পড়তেছে কোনটা? লোকটি শিক্ষিত তবে সত্যম, অর্থাৎ বিরোধিতা তৈরি করছে শিক্ষিতর বিপরীতে। ঠিক আছে, ওকে। কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? কোন যোজক কার্যকারণ দেখাতে, অর্থাৎ কারণ মিন করে একটাই যোজক, সেটা হচ্ছে গিয়ে কারণ যোজক। আমরা যদি হচ্ছে একটু দেখি যে কারণ যোজক বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, কার্যকারণ দেখাতে, কার্যকারণ দেখাতে বাক্যের মধ্যে সংযোগ ঘটায়। ঠিক আছে, ওকে। এরপর দেখো, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? তো পরিপূরকের ক্ষেত্রে আমরা দেখছিলাম না যে সাপেক্ষ যোজক, এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়। এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে আমাদের সাপেক্ষ যোজক। পরিপূরক বলতে একটা সাপেক্ষে আরেকটা। যদি রোদ উঠে তবে রওনা দিব, এটা কি যোজক? যদি রোদ উঠে তাইলেই রওনা দিব, সাপেক্ষ যোজক। দেখো, যদি রোদ উঠে তবে রওনা দিব, নাইলে রওনা দিব না, বলতে একটা সাপেক্ষে আরেকটা নির্ভরশীল। রোদ উঠলেই আমি বের হব, রোদ না উঠলে আমি বের হব না, তাহলে আমি রোদের উপর নির্ভরশীল। ক্লিয়ার? এরই মাধ্যমে আমাদের হচ্ছে গিয়া এই যোজকের পরের কাহিনী শেষ। এই যোজক নিয়ে কোন রকম কোন ঝামেলা আছে কিনা জানাও। ওকে, এটা ক্লিয়ার? হ্যাঁ, 5 ভাগে লিখবা। যোজক কয় ভাগে বিভক্ত এটা যদি বলে তাহলে 5 ভাগে লিখবা। শামসুন নাহার মিম ফুল ক্লিয়ার, সাজিদ হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, 5 ভাগে লিখবা। ঠিক আছে, এখন আমাদের আজকে লাস্ট পরিচ্ছেদ, সেটা হচ্ছে গিয়া কি? আবেগ। আবেগ মানে দেখো, মনের নানা ভাব আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকেই আবেগ বলে। এই ধরনের এইগুলা সংজ্ঞা কিন্তু কখনোই পড়তে হবে না, জাস্ট তুমি একটা আবেগের এক্সাম্পল মাথায় রাখলে তুমি যেন হচ্ছে গিয়া বুঝে যাও। ওইটাই বলতে আমরা হচ্ছে মাঝে মধ্যে মনের ভাব প্রকাশ করি কিছু শব্দ দিয়া, যেগুলার কোনো মিনিং হয় না, মাঝে অর্থাৎ মিনিং হয় না, ওইগুলা কি কি বলে? আবেগ বলে। ফর এক্সাম্পল চিচি। চিচি মানে কি? তুমি গাড়ি বুঝো না বাইক বুঝো না কি বুঝো? কোনো কিছু বুঝো স্পেসিফিক? আহা, বাহ, সাবাস, হায় হায় ইত্যাদি, এগুলো হচ্ছে কি আবেগ। ঠিক আছে,
আবেগ কয়েক প্রকার। এটা হচ্ছে কি সিদ্ধান্ত আবেগ, প্রথম প্রকার। তারপর হচ্ছে প্রশংসাবাচক আবেগ, তারপর বিরক্তি, আতঙ্ক, বিস্ময়, করুণ আবেগ এবং সম্বোধন, অলংকার আবেগ। তো চলো প্রথমেই হচ্ছে আমরা আবেগ বুঝে গেলাম যে আমরা যে এই শব্দগুলা মনের ভাব প্রকাশ করতে ব্যবহার করি, মিনিংলেস, তাদেরকে আবেগ বলে। ঠিক আছে, প্রথম হচ্ছে সিদ্ধান্ত আবেগ। যে শব্দ দ্বারা সিদ্ধান্ত বুঝায় বা সম্মতি বুঝায়, যে শব্দের সাহায্যে সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ পায়, মানে আবেগ মানে কিন্তু ভাব প্রকাশ পাওয়া। পয়েন্ট টু বি নোটের, আবেগ মানেই ভাব প্রকাশ পাওয়া। যে শব্দ দ্বারা ভাব প্রকাশ পায় তাকে সিদ্ধান্ত আবেগ বলে। প্রশংসা আবেগ, যে শব্দ দ্বারা প্রশংসা প্রকাশ পায় বা তারিফ মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল হচ্ছে গিয়া সাবাস। তো সিদ্ধান্ত আবেগ কি? হ্যাঁ, আমাদের জিততেই হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত হয়েছে না। যদি বলতো যে না, তাহলে তো এটাও সিদ্ধান্ত হইতো। তো হ্যাঁ না, তারপর কি বেশ, তবে যাওয়া যাক। তাহলে এটা কি? বেশ দ্বারা কি বোঝাইছে? সিদ্ধান্তবাচক আবেগ বুঝাইছে। বুঝছো? প্রশংসা, যে আবেগ দ্বারা প্রশংসাবাচক কোনো কিছু বোঝায়। ফর এক্সাম্পল হচ্ছে গিয়া সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম। তাহলে প্রশংসা বুঝাইছে না? অথবা বললে যে বাঘের বাচ্চা, এটা প্রশংসাবাচক। বিরক্তি, যে আবেগ দ্বারা বিরক্তি বুঝায়, অর্থাৎ ছি ছি, তোমাকে দ্বারা এরকম আশা করিনি, এরকম কথা তোমার ইয়াতে মানায় না। জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না। তাহলে এটা কি বিরক্তির সময় মানুষ বলে না? ছি ছি, জ্বালা ইত্যাদি। আতঙ্ক, যে আবেগ দ্বারা আতঙ্কবাচক কোনো কিছু বোঝায়, বাপ রে বাপ, বাঘ এসেই এখন আমাকে খেয়ে ফেলতো। তো এটা কি একটা ভয়, আতঙ্ক না? এই যে দেখো, আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি বুঝায়। অথবা ব্যথা পেলে যে বলে ওহ কি বিপদে পড়লাম, এইগুলো হচ্ছে আমাদের আতঙ্কবাচক আবেগ। বিস্ময় আবেগ, যে আবেগ দ্বারা আশ্চর্য হলে যে আবেগ প্রকাশ পায়, আশ্চর্যজনক কোনো কিছু বোঝাতে যে আবেগ প্রকাশ পায় তাকে কি বলে? বিস্ময় আবেগ বলে। আরে তুমি আবার কখন এলে, অর্থাৎ হঠাৎ করে একজন কেউ চলে আসলো আর তুমি হচ্ছে অবাক হয়ে গেলা, তখন বললা আরে বাবা তুমি কখন আসলা। তারপর হচ্ছে গিয়ে একটা জায়গায় গেলা, নতুন একটা কোনো কিছু দেখলা, তখন কি দেখলা বলবা যে আহ কি চমৎকার, কি সুন্দর দৃশ্য। ঠিক আছে, ওকে। করুণাবাচক আবেগ, এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতিশীল ইত্যাদি বুঝায়। অর্থাৎ আহা বেচারার এত কষ্ট, করুণাবাচক আবেগ। অর্থাৎ তোমার দয়া মায়ার জন্য যেই আবেগটা প্রকাশ পায় সেটা হচ্ছে গিয়ে করুণাবাচক আবেগ বোঝায়। পরে আবার ঝামেলা লাগলে বুঝাবো। সম্বোধন আবেগ, যে আবেগ দ্বারা আহ্বান করা বোঝায়। অর্থাৎ ওহে বন্ধু চলে আসো আমাদের গেট টুগেদারে, হে বন্ধু। অর্থাৎ সম্বোধন বাচক কোনো কিছু বোঝায় বা আহ্বান বাচক কোনো কিছু বোঝায়। ঠিক আছে, তারপর দেখো, হ্যাঁ তারপর হচ্ছে ওগো তোরা জয় ধ্বনি করো। দেখো তারপর হচ্ছে কি অলংকার বাচক আবেগ, যে আবেগ ধারা কোমলতা, মাধুর্য ইত্যাদি, অনুরোধ, বিনীত, মিনতি ইত্যাদি বোঝায়। ধুর, এ কথা কি বলতে আছে, অর্থাৎ তোর এটা বলার কি কোনো দরকার আছে। অর্থাৎ এইটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা হচ্ছে কি বিনয় বুঝাইছে, ওয়ান কাইন্ড অফ কমলতা, মাধুর্য। যাগ্গে ওসব কথা থাক, অর্থাৎ যা হয়েছে হয়েছে বাদ দাও, যাগ্গে ওসব কথা থাক। তো এইটা দ্বারাও কি ভালো মন মানসিকতার একজন মানুষ বুঝাইছে। এটা হচ্ছে কি আমাদের অলংকার বাচক আবেগ, যারা হচ্ছে কি সংজ্ঞা কিন্তু জীবনে মনে রাখতে হবে না, জাস্ট হচ্ছে তুমি বুঝলেই হয়েছে। তোমাদের কিছুটা ডাউট যদি থাকে এমসিকিউ সলভে চলে যাবে। দেখো আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়, স্বাধীনভাবে, অনুমোদিতভাবে, নিয়ন্ত্রিতভাবে, শর্ত সাপেক্ষে। চলে যাই আমরা। আবেগ শব্দ ব্যবহৃত হয় আমাদের স্বাধীনভাবে। কোথায় 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 দেখো, কোথায় গেল সিদ্ধান্ত আবেগ, আবেগ তো ছিল না এই জায়গায়, হ্যাঁ এই তো ছিল। আবেগকে প্রকাশ করা যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগবাচক বলে। এই ধরনের শব্দ বা বাক্যের মধ্যে সরাসরি সম্পর্ক না থাকলে এই যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, আবেগ শব্দ আমাদের স্বাধীনভাবে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? ওকে, একটা এমসিকিউ চলেই গেল। অনুমোদন, সম্মতি বা সমর্থন প্রকাশ পায় কোন আবেগে? সম্বোধন আবেগে। এই যে শব্দ তো দেওয়াই আছে সম্বোধন। বুঝতে পারছো? নিচের কোনটি সঠিক? হ্যাঁ, সিদ্ধান্ত আবেগ। সাবাস, আতঙ্ক আবেগ, অর্থাৎ তুমি ভয় পেলে কি সাবাস বলো।
হয় নাই। আহা বিস্ময় আবেগ, তুমি কোনো কিছু একটা ভাল লাগলে আহা বলো, আহা করুণা, আহা তো হচ্ছে কি করুণা আবেগ। যাই হোক, এইটাও সঠিক না, এইটাও সঠিক না, অর্থাৎ হা সিদ্ধান্তবাচক। বুঝতে পারছো? হা সিদ্ধান্তবাচক। আর হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো, সম্বোধন আবেগ আছে কোন বাক্যে? সম্বোধন মানে হচ্ছে কি সম্মতি প্রদান করছে বা কোনো কিছুতে একমত বলছে, কোনো কিছুতে একমত বলছে। তাইলে ওহে কি বলেছি শুনেছ, না ওকে নিয়ে আর পারি না, আরে তুমি আবার কখন এলে, ওই যে অবাক, দূর ওসব কথা আমি বলিনি। তাইলে একটু যদি দেখো যে সম্বোধন আবেগ, সম্বোধন আবেগ আমি যদি শুরুতে তোমাদের এই দেখো, এই জায়গা হচ্ছে গিয়া এই এক্সাম্পলটা নাই, তো আমরা ওই জায়গা থেকেই বের করতে হবে। আমি চাচ্ছিলাম তোমরা যাতে হচ্ছে খাতা কলমে হাতে কলমে দেখে নাও। দেখো, সম্বোধন আবেগ আছে কোন বাক্যে? ওহে কি বলেছি শুনেছ, না ওকে নিয়ে আর পারি না, তো এটা হবে না। আরে তুমি আবার কখন এলে, এটা তার কোনো সম্বোধন করা বুঝাইছে? দূর ওসব কথা আমি বলিনি, এটা দ্বারাও তো কোনো ইয়া বুঝা নেই। তো আমাদের আনসার ইজ দা ক, সম্বোধন আবেগ ওহে কি বলেছি শুনেছো, অর্থাৎ তুমি কি শুনছো, সম্বোধন করো। দেখো, নিচের কোনটি অলংকার আবেগ? অলংকার আবেগের সংজ্ঞাটা কি ছিল? যে আবেগ দ্বারা বিনয় কমলতা মাধুর্য, তাহলে কোন টাইপের শব্দ? হে বন্ধু অভিনন্দন, এটা কি কখনো হবে? আহা উহু দূর হবে, হবে। দেখো, অলংকার আবেগ হচ্ছে গিয়া যে শব্দ দ্বারা কি বলে মাধুর্যতা বিনয় কমলতা বোঝায়, সেই শব্দ সেইগুলাকে কি বলে অলংকার আবেগ বলে। তারপর হচ্ছে এখন এই জায়গায় দেখো যে ধুর ভাকল, এ কথা কি বলতে আছে, অর্থাৎ এইটা দ্বারা আমি যদি বর্তমান ট্রেন্ডিং এর কথা বলি, একটু কিউটনেস বুঝাই। দূর পাগল, এ কথা কি বলতে আছে, এটা দ্বারা কি একটু হচ্ছে গিয়া কিউটনেস বোঝায়। অর্থাৎ যেই শব্দ দ্বারা কিউটনেস বোঝাবে সেটা হচ্ছে গিয়া অলংকার আবেগ। বিশ্বাস হয় না? দেখো, যাকে ওসব কথা থাক, অর্থাৎ কেউ হচ্ছে গিয়া কারো নাম বদনাম করলো, তুমি করলা তোমার ফ্রেন্ডের কাছে অন্য একজন বদনাম, ও বললো যাক গে ওসব কথা থাক, তাহলে কিছুটা হচ্ছে কিউট লাগবে, ওই রকমই। তারপর দেখো, আর দেখা দেখির কোনো কিছু নাই। যাই হোক, এতটুকু হচ্ছে বুঝতে পারছো কিনা? পাঁচের আনসার গ হবে, ভেরি গুড। এতটুকু বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা, এতটুকুতে কোনো ঝামেলা আছে কিনা? ওকে ওকে ওকে, ভেরি গুড। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা সবাই হচ্ছে গিয়ে বুঝতে পারছো। ঠিক আছে। সাজিদ বলছো ভাইয়া সম্বোধনটা একটু বুঝি নাই। সম্বোধনটা কিচ্ছু না ভাইয়া, সম্বোধন মানে যেই বা আবেগ দ্বারা সম্বোধন করা বোঝায়, শেষ। কিছু বুঝো না, এতটুকু বুঝলে হবে। দেখো, সম্বোধন কোথায়? সিদ্ধান্ত, বিরক্তি, আতঙ্ক, সম্বোধন। এ ধরনের শব্দ বা সম্বোধন আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আহ্বান, সরি, যেই ইয়া দ্বারা আবেগ দ্বারা আহ্বান করা বোঝায়, অর্থাৎ কাউকে তুমি হচ্ছে গিয়া অ্যাকসেপ্ট করে নিচ্ছ, ওইটাই। হে বন্ধু তোমাকে অভিনন্দন, ওগো তোরা জয়ধ্বনি করো, এটা হচ্ছে গিয়া সম্বোধন। এক কথায় যে ইয়া দ্বারা কোনো কিছু সম্বোধন বাচক বোঝায়, ইয়া আহ্বান করা বোঝায়। অথবা আরেকটা যদি চোরাই টেকনিক বলো, তুমি হচ্ছে এই দুইটা এক্সাম্পল মাথায় রাখো, আর কোনো কিছু আসবে না। শেষ। 90%, 99% কেসে আর কোনো কিছু আসবে না। এক্সামে গিয়ে দেখবো তোমার হচ্ছে গিয়ে সম্বোধনই হচ্ছে গিয়ে ইয়া করবে, আসবে। সো টপাররা এই বিষয়টা হচ্ছে একটু ইয়া করে।
মনে করে যে বিষয়টা ওরা বুঝে না, ওরা হচ্ছে ওই বিষয়ের উদাহরণগুলো মনে রাখে বাংলা দ্বিতীয় ক্ষেত্রে, কারণ জানে যে এই দুইটা বিষয় আমি, এই বিষয়টা আমি জানি না, এই দুইটা আমি মাথায় রাখি, আমার তো হচ্ছে এখন ইয়া করার দরকার নাই। আমার যদি না আসে তাহলে হচ্ছে কি আমি এই দুইটা দেখবো, চেক করবো এই দুইটা আছে কিনা, থাকলে ওইটা দিয়ে দিব। তো এইটা হচ্ছে ইয়া করে। এরপরে হচ্ছে যে ইয়া দ্বারা, আবেগ দ্বারা আহ্বান করা বোঝায়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।